গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 12-এর 4th চ্যাপ্টার জননগত স্বাস্থ্য থেকে জন্ম নিয়ন্ত্রণ বা বার্থ কন্ট্রোল প্রসঙ্গে আলোচনা করব। দেখো, জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজন হয়ে দাঁড়ায় যখন জনসংখ্যা মাত্রাতিরিক্ত হয়ে যায় কোনো একটা দেশ এবং কোনো একটা রাজ্যের ক্ষেত্রে। আমরা দেখেছি যে এই জনসংখ্যার বৃদ্ধি ভারতবর্ষে প্রায় প্রথম থেকেই রয়েছে। আমাদের দেশ তো বটেই, পৃথিবীর সমস্ত গরিব এবং উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যা মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে, কিন্তু সেদিক থেকে উন্নত দেশের জনসংখ্যা অনেকটাই নিয়ন্ত্রিত। তোমরা জানো যে গোটা পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি। এই 700 কোটি জনসংখ্যা তো হঠাৎ করে তৈরি হয়নি, এটা ধীরে 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 বাড়ছে। যেমন ধরো 1985 সাল নাগাদ আমাদের পৃথিবীর জনসংখ্যা ছিল প্রায় 500 কোটি। আজকে আমরা 2020 সাল নাগাদ দেখতে পাচ্ছি এই জনসংখ্যা পৌঁছে গেছে প্রায় 750 কোটির কাছাকাছি। সুতরাং জনসংখ্যা প্রতিদিন বাড়ছে। আমরা যদি দেখি, এই জনসংখ্যার বৃদ্ধি কিন্তু আমাদের মানব সমাজের ওপর বেশ কিছু প্রভাব বিস্তার করে থাকে। একে প্রভাব না বলে কুপ্রভাবই বলা যেতে পারে। বেশ কিছু কুপ্রভাব আমাদের মনুষ্য সভ্যতার ওপর ফেলে থাকে এই মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি। যেমন ধরো, এই মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে মাটি বা ভূমির ওপর একটা প্রেশার পড়ে। কারণ জনসংখ্যা যত বাড়বে তত তাদের থাকার বা বাসস্থানের জন্য ঘরবাড়ি প্রয়োজন, তার জন্য ভূমির প্রয়োজন। আবার দেখো, তত সড়কপথ বৃদ্ধি করতে হবে, রেলপথ বৃদ্ধি করতে হবে, এসবের জন্য আমাদের ভূমির ওপর চাপ পড়বে। এছাড়া এই বহু সংখ্যক মানুষের খাদ্যের সংস্থান মেটানোর জন্য প্রয়োজন কৃষি জমির। তাই নতুন করে কৃষি জমি সম্প্রসারণ করতে গেলেই ভূমির প্রয়োজন হবে। সুতরাং মাটি বা ভূমির উপর একটা হিউজ প্রেশার তৈরি হবে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে। এবার আসছি যে শিক্ষা থেকে বঞ্চিত হওয়া। দেখো, জনসংখ্যা যত বাড়বে তত কিন্তু শিক্ষিত মানুষের সংখ্যাও বাড়তে থাকবে, তত ছাত্রছাত্রীরা বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। তোমরা দেখেছো যে বর্তমানে কিভাবে আমাদের দেশ, আমাদের রাজ্যের শিক্ষিত, সে উচ্চশিক্ষিত হোক, নিম্ন মধ্যশিক্ষিত হোক, এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি হচ্ছে বলতো, স্কুল কলেজগুলোতে একটা মাত্রাতিরিক্ত প্রেশার তৈরি হচ্ছে, যে এবং অনেক ভালো ভালো ছেলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির ফলে শিক্ষাক্ষেত্রেও একটা কিন্তু চাপ থাকবে এবং অনেক ভালো কৃতী ছাত্রছাত্রী যারা কিন্তু উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হবে। নেক্সট হচ্ছে যে শিক্ষা থেকে বঞ্চিত হওয়া মানে চাকরি ক্ষেত্রেও কিন্তু সংকুচিত হবে, চাকরি ক্ষেত্র থেকেও কিন্তু অনেক ছাত্রছাত্রী বঞ্চিত হবে। বহু সংখ্যক উপযুক্ত ছাত্রছাত্রী তারা যদি উপযুক্ত শিক্ষা না পায়, অর্থাৎ তারা যদি চাকরি ক্ষেত্রের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারে, তাহলে তারা উপযুক্ত চাকরি থেকেও বঞ্চিত হবে এবং উপযুক্ত কাজ থেকেও বঞ্চিত হবে। আমরা দেখেছি যে পিএইচডি পাস অথবা এমসিএ, এমএসসি, এমএ পাস ছেলেমেয়েরা খুব যে কাজ তাদের করার কথা না সমাজে, সেই কাজের সাথে তারা যুক্ত রয়েছে, এরকম প্রায় দেখা যায়। কারণ এটাও একটা চাপের সৃষ্টি হবে। উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থা থেকেও কিন্তু অনেক মানুষ আছে বঞ্চিত হবে। দেখুন, পৃথিবীর প্রত্যেকটা দেশেই স্বাস্থ্য সমানভাবে উন্নত নয়। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল এবং গরিব দেশগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যের হালও কিন্তু খুব খারাপ। তার ফলে কি দেখা যাচ্ছে যে বহু সংখ্যক মানুষের জন্য একজন ডাক্তার। আমাদের দেশে প্রায় 40,000 মানুষ পিছন একজন ডাক্তার। তাহলে একজন ডাক্তারের পক্ষে সম্ভব নয় 40,000 মানুষকে চিকিৎসা করা। সুতরাং স্বাস্থ্যক্ষেত্রেও যত জনসংখ্যা বাড়বে, হসপিটাল, নার্সিংহোম এবং অন্যান্য যে মেডিকেল ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোর উপর চাপ বৃদ্ধি পাবে এবং বহু মানুষ আছে যারা বিভিন্ন রোগের শিকার হয়ে উপযুক্ত স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা থেকে কিন্তু বঞ্চিত হবে। এটাও একটা দিক। এরপর যেটা আমরা আসছি, জনসংখ্যা বৃদ্ধির আরেকটা কুপ্রভাব হলো বেকারত্ব। তোমরা দেখেছো যে
যত যদি কষ্ট করে ছেলেমেয়েরা পড়াশোনাও শেখে, তাহলে সেক্ষেত্রেও বহু সংখ্যক শিক্ষিত বেকার বেকার যারা তৈরি হচ্ছেন, তারা কিন্তু তাদের কাজের সংস্থান থেকে বঞ্চিত হবেন। যেহেতু প্রত্যেকটা দেশেই কাজের সংস্থান হচ্ছে খুব সংকুচিত, অর্থাৎ কাজের জায়গাগুলো খুব কম, তার ফলে সেই সমস্ত জায়গায় বহু সংখ্যক প্রার্থী তারা যদি আবেদন করে, তাহলে সবাই কিন্তু সেই কাজের যোগ্যতা অর্জন করতে পারবে না। সুতরাং বেকারত্বের হার আমাদের দেশ তো বটেই, পৃথিবীর বহু দেশেই হু হু করে বাড়তে শুরু করবে। তার ফলে বেকারত্বের বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা যদি দেখে থাকি, অর্থাৎ যুবক যুবতীরা যদি কাজহীন বা কর্মহীন হয়ে পড়ে, তারা তখন চেষ্টা করে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করার, অর্থাৎ সামাজিক অবক্ষয় এতে কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ চুরি, ছিনতাই, মার্ডার, ইভটিজিং, এরকম যে সামাজিক অবক্ষয়ের দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘটতে দেখা যায়। এটাও কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি যে জনসংখ্যা বৃদ্ধি এই বেকারত্ব এবং সামাজিক অবক্ষয়েরও কিন্তু একটা দিক সৃষ্টি করে থাকে। এবার আমরা যদি দেখি যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রাকৃতিক সম্পদ যেগুলো রয়েছে, বিশেষ করে যেগুলো নন রিনিউয়েবল প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদের ব্যবহার কিন্তু মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাবে। অর্থাৎ ব্যাপক সংখ্যক মানুষ তারা প্রাকৃতিক সম্পদকে যথেচ্ছভাবে ব্যবহার করবে এবং বিশেষ করে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এই যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, এগুলো দ্রুত কিন্তু পৃথিবী থেকে হারিয়ে যাবে বা নিঃশেষিত হয়ে যাবে। অর্থাৎ এই দিকটাও রয়েছে যে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু প্রাকৃতিক যে সম্পদগুলো রয়েছে, সেই ন্যাচারাল রিসোর্সগুলোর দিকে মানুষ হাত বাড়াবে এবং তাদের লাগাম ছাড়া ব্যবহারের ফলে কিন্তু সেগুলো আস্তে আস্তে নিঃশেষিত হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে দেখো, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু দেখা যাবে শহরাঞ্চল গুলোতে বস্তি বা স্লাম গঠিত হবে। অর্থাৎ কাজ পাবার আশায় আশেপাশের গ্রাম থেকে বহু সংখ্যক মানুষ তারা শহরে গিয়ে ভিড় করবে। শহরের জমি কেনার, বাড়ি তৈরি করার বা ফ্ল্যাট কেনার টাকা অনেকের ক্ষেত্রেই থাকে না, তাই তারা শহরের ঘিঞ্জি জায়গায়, রাস্তার ধারে বা ছোট ছোট জায়গাগুলোতে তারা তাঁবু খাটিয়ে বা ছোট ছোট ঘর তৈরি করে কুঁড়ের মধ্যে থেকে তারা কাজের আশায় সেখানে জীবন অতিবাহিত করবে। এর ফলে দেখা যাবে যে শহরগুলোতে কিন্তু বস্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সে খুব বড় মেগা সিটি হোক, সে মাঝারি শহর হোক, ছোট শহর হোক, সব শহরেই দেখা যাবে যে বস্তির পরিমাণ বাড়তে শুরু করছে এবং বস্তির পরিমাণ বাড়তে সেখানকার স্বাস্থ্য, সেখানকার পরিকাঠামো সঠিকভাবে থাকে না। তার ফলে সেই জায়গাগুলোতে খুব দ্রুত রোগও ছড়াতে পারে। সুতরাং এটাও একটা প্রভাব যার উপর আমরা দেখে থাকি। এরপর আসছে যে পরিকাঠামোর অভাব, অর্থাৎ জনসংখ্যা যত মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাবে, সে শহরাঞ্চল হোক, গ্রামাঞ্চল হোক, সেখানে দেখা যাবে যে পরিকাঠামো যেগুলো, অর্থাৎ মানুষের নাগরিক জীবনে যেগুলোর প্রয়োজন হয়, ইলেকট্রিসিটি, জলের সাপ্লাই, বর্জ্য আবর্জনা যেগুলো আছে সেগুলোর সঠিকভাবে ব্যবস্থাপনা করা, এই সমস্ত যেগুলো রয়েছে এগুলো কিন্তু দেখা যাবে যে ঠিকঠাক পালিত হবে না। অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম যে চাহিদাগুলো থাকে, সেই চাহিদাগুলো যদি না পায়, তাহলে পরিকাঠামো ভেঙে পড়বে। এটাও কিন্তু মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কিন্তু একটা কুপ্রভাবের মধ্যে পড়ে। এর পাশাপাশি আমরা যদি আসি পরিবেশ দূষণ, দেখো মানুষের সংখ্যা, তোমরা এটা অবশ্যই জানো যে পরিবেশ দূষণ প্রাকৃতিক উপায়ে যেমন হয়, পাশাপাশি মনুষ্যসৃষ্ট কারণেও কিন্তু দূষণ হয়ে থাকে। এবং বর্তমানে পরিবেশ বিজ্ঞানীরা দেখেছেন যে প্রাকৃতিক পরিবেশ দূষণের তুলনায় মনুষ্যসৃষ্ট পরিবেশ দূষণ কিন্তু বেশি ভয়ঙ্কর এবং সেটাই বেশি পরিমাণে ঘটে থাকে। সুতরাং মানুষের সংখ্যা যত বাড়বে, তত ধরো মানুষের কাজকর্ম বাড়বে, মানুষদের বিভিন্ন গৃহস্থালির কাজকর্ম বাড়বে, দেখা যাবে যে যানবাহনের পরিমাণ বাড়বে, শিল্পাঞ্চলের দ্রব্য বেশি পরিমাণ তৈরি হওয়ার জন্য বাড়বে। তার ফলে দেখা যাবে যে ধীরে ধীরে যে ব্যাপক পরিমাণ পরিবেশ দূষণ বাড়ছে। একদিকে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, দৃশ্য দূষণ, তেজস্ক্রিয় দূষণ, সব ধরনের পরিবেশ দূষণই কিন্তু জনসংখ্যা বাড়ার সাথে সাথে সমানুপাতিক হারে কিন্তু বাড়তে শুরু করবে।
এবার আমরা যদি দেখি যে জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু কোনো একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের কিন্তু তার বিভিন্ন উপাদানগুলির তারতম্য ঘটে থাকে, ফলে একটা বাস্তুতন্ত্রের যে ডিনামিসিটি অর্থাৎ গতিশীলতা সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়। দেখা গেছে যে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধির যে চাপ, তার ফলে সেই অঞ্চলের বাস্তুতান্ত্রিক পরিকাঠামো অনেক ক্ষেত্রে ভেঙে পড়ে এবং তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাস্তু সংস্থানগত যে সমস্ত প্রবলেম, সেই সমস্ত প্রবলেমগুলো নতুন করে অ্যারাইজ করে। অর্থাৎ এটাও হচ্ছে কিন্তু আমাদের জনসংখ্যা বৃদ্ধির একটা বড় কুপ্রভাব। তাহলে আমরা জনসংখ্যা বৃদ্ধির কুপ্রভাবগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। আজ এই পর্যন্তই।